বর্ষার মৌসুমে এই তরকারিটা আমাকে ২-১ দিন পরপরই রান্না করতে হবে। আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে, এই তরকারিটা রান্না করলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না। তো প্রথমে আমি ওল কচুগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিলাম। এখন এখানে দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি, সেটাকেও খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট দিয়ে দিয়েছি 1/4 চা চামচ, জিরা পেস্ট আধা চা চামচ। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন যে ওল কচুগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি। এখন ওল কচুগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো যখন মশলার সাথে মিশে যাবে সে পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। ওল কচুগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে, তবে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে 50%-এর বেশি সিদ্ধ না হয়। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে থাক। এদিকে চুলাতে আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দেশি মুরগির মাংসটা নিয়ে নিচ্ছি। এখানে 1 কেজি সাইজের একটা দেশি মুরগির মাংস ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, রসুন পেস্ট 2 চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ, জিরা পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখানে এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে 1 চা চামচ ব্যবহার করেছি। গোটা জিরা দিয়ে দিয়েছি 1/4 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, 4টা এলাচ দিয়ে দিয়েছি, কয়েকটা দারুচিনি দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আধা কাপ। এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। মশলাটা মাংসের সাথে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে মাখানো হয়ে গিয়েছে, এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দেশি মুরগির মাংস, এই জন্য আমি অল্প একটু পানি ব্যবহার করেছি। যদি ফার্মের মুরগি হয় তাহলে পানি দেওয়ার প্রয়োজন হবে না। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে কষিয়ে নিলেই হয়ে যাবে। তো ওইদিকে মাংসটা রান্না হতে থাক, এইদিকে ওল কচুগুলোও একদম হয়ে গিয়েছে। আমি কিন্তু 50%-এর মতোই সিদ্ধ করে নিয়েছি, একদম গলিয়ে ফেলা যাবে না। এ পর্যায়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরই মধ্যে মাংসটাও প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি 2-1 বার নাড়াচাড়াও করে দিয়েছিলাম। আবারও মাংসটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তেল উঠে আসা মতো প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে এই মাংসের মধ্যে ওলকচুগুলোকে দিয়ে দিচ্ছি। ওলকচু দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। ওলকচুগুলো আলাদা করে যদি এইভাবে কষিয়ে রান্না করা হয় তাহলে খেতে অসাধারণ টেস্টি হয়। আর যদি একবারে মাংসের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু ওলকচুগুলো খেতে খুব বেশি ভালো লাগে না, মনে হয় ভেতরে মশলাই ঢোকে না। এই জন্য এইভাবে কষিয়ে তারপর রান্না করলে সব থেকে বেশি টেস্টি হয়। আমি 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি এখানে একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। যে যতটুকু ঝোল রাখতে চান সেই অনুপাতে পানি দিলেই হবে। সব কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 8 থেকে 10 মিনিট জাল করে নেব। তো ফিরে এসেছি একদম 10 মিনিট পর। মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে, খুব সুন্দর বলক চলে এসেছে, সব কিছু 100% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঝোলটা যে যেমন রাখতে চান সেই অনুপাতে রাখলেই হবে। আমি একটু ঝোল বেশি রাখবো কারণ আমি রুটি পরোটার সাথে খাবো, এই জন্য। সব শেষে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। চুলা বন্ধ করে ভাজা জিরার গুঁড়া দিলে সব থেকে ভালো হয়। রান্না একদম কমপ্লিট, এখন শুধুমাত্র খাওয়ার পালা। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।